দিস ইজ দ্য মোস্ট আইকনিক পিঙ্ক প্লেস ইন ঢাকা, বাংলাদেশ। এই গোলাপি প্রাসাদের দেওয়ালে লুকিয়ে আছে ঢাকার নবাবদের রহস্যময় ইতিহাস। আসসালামু আলাইকুম, কি অবস্থা জনগণ? আজকে এসেছি আমরা গোলাপি প্রাসাদ নামে বিখ্যাত আহসান মঞ্জিলে। আহসান মঞ্জিলে আজকে খুঁটিনাটি নবাবদের ইতিহাস সম্পর্কে আপনাদের সবাইকে জানাবো। তো চলুন যাওয়া যাক। বুড়িগঙ্গা নদীর তীর ঘেঁষে অবস্থিত আহসান মঞ্জিল 1800 শতকে ফরাসি বণিকরা এখানে একটি কুঠি বাণিজ্যিক ঘাঁটি তৈরি করে নাম দেয় কুঠিবাড়ি। পরে জমিটি নবাব আব্দুল গনির বাবা খাজা আলিমুল্লাহ 1830 সালে এটি ফরাসিদের কাছ থেকে কিনে নেন। পরবর্তীকালে 1872 সালে নবাব আব্দুল গনি তার পুত্র খাজা আহসানুল্লাহর নামে প্রাসাদটি পুনর্নির্মাণ করেন, নাম দেন আহসান মঞ্জিল। তবে আহসান মঞ্জিল তৈরি করতে দীর্ঘ 13 বছর সময় লেগেছিল। এখন আছে আমরা নবাব আব্দুল গনির সামনে, যিনি আহসান মঞ্জিল প্রতিষ্ঠাতা। যে ইন্টারেস্টিং জিনিস জানা রাখি, যখন তৈরি করা হয়েছিল তার 13 বছরের মাথায় এই আহসান মঞ্জিল ভবনটি টর্নেডোর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই ক্ষতিগ্রস্তের একটি চিত্র এখানে তুলে ধরা হয়েছে। ছবিটিতে দেখা যাইতেছে যে আহসান মঞ্জিলের যে ডোমটা বা যে গম্বুজটা ছিল সেটি ভেঙে গেছে এবং সিঁড়ির অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছিল। আপনারা অনেকে জানেন কিনা জানি না, আমাদের অল ইন্ডিয়া মুসলিম লীগ সিদ্ধান্ত হয়েছিল কোথায় তৈরি হবে, সেটা হচ্ছে আহসান মুসলিম লীগ কক্ষ। এটা এখন আপনাদের ঘুরে আমি দেখাবো। হ্যাঁ ভিউয়ার্স, এই কক্ষে 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এখন আছে আমরা মুসলিম লীগ কক্ষে, আর এই ছবিটি হচ্ছে নবাব সলিমুল্লাহ, যিনি নবাবদের ভিতরে খুবই পরিচিত এবং সুপরিচিত একজন ব্যক্তি। একসময় এই আহসান মঞ্জিলের গম্বুজটি ছিল ঢাকার সর্বোচ্চ গম্বুজ। আহসান মঞ্জিল জাদুঘরের নবাবদের জীবনযাত্রা ও পরিচিতি তুলে ধরা হয়েছে। এটি তখন ঢাকার নবাবদের প্রধান বাসভবন ও দাপ্তরিক কেন্দ্র ছিল। পরবর্তী ইতিহাসে 1952 সাল পর্যন্ত নবাব পরিবারের বাসভবন ছিল। পরে অবহেলায় পড়ে থাকলে 1885 সালে বাংলাদেশ সরকার এটিকে জাদুঘরে রূপান্তর করার সিদ্ধান্ত নেয় এবং দীর্ঘ 7 বছর সংস্কার করার পর 1992 সালে জনসাধারণের জন্য খুলে দেওয়া। এখন আছে নবাবদের খাবার টেবিলের সামনে। এটা দেখতে পাচ্ছি বিশাল বড় একটা টেবিল, যেখানে অসংখ্য সারি চেয়ার দেওয়া আছে। এটা বলতে পারেন আগেরকার গণভবনের স্থান বা আমাদের এখন সংসদ ভবনের মতো যে স্থান এখানে। কেন বলার মূল কারণ হলো এখানে আগে সবরা দেশ সম্পর্কে যে সিদ্ধান্তগুলো আছে সেখানে এখানে নেওয়া হয়েছে। এটি হয়েছে সে আহসান মঞ্জিলের ঐতিহাসিক নবাবের হাতিটি, যেটির মাথার স্তব্ধটি এখনো পড়ে রয়েছে। নবাবদের বহু সংখ্যক হাতির ভিতরে ফিরোজ জং নামক এই হাতিটি নবাব আব্দুল গনির খুবই বিশ্বস্ত ও প্রিয় ছিল বলে জানা যায়। লর্ড কার্জনের কাছে, যিনি ব্রিটিশ বাংলা এবং ভারত উপমহাদেশ সময়ের ব্রিটিশদের একজন উচ্চ পর্যায়ে কর্মী ছিলেন, যিনি প্রায় এই আহসান মঞ্জিলে আসা হচ্ছে নবাবদের সাথে কথা বলার জন্য। খুবই আশ্চর্য হলাম যে তখনকার নবাবরা ছিল, তারা খুব শৌখিন ছিল, আর তারাও তখন টেবিল গেম আর কি, যেগুলোকে আমরা পুল বলে থাকি, সেগুলো খেলতো। খুবই আসলে আহসান মঞ্জিলের স্থাপত্য বৈশিষ্ট্য: গোলাপি রঙের দ্বিতলা প্রাসাদ, ইন্দো ইউরোপীয় নকশায় তৈরি, ঢাকার একসময়ের বৃহত্তর গম্বুজ, প্রাচীন নিদর্শন ও নবাবদের ব্যবহৃত জিনিস, পুরনো ছবি, অস্ত্র, পোশাক আহসান মঞ্জিলের সংরক্ষিত বহন করছে। আমরা বিশেষ করে এই ভবনগুলোতে দেখতে পাবো যে আমাদের সাধারণ এখন ঢাকা শহরে যে ভবনগুলো হয় সেগুলো সাধারণত 10 ফুটের হয়ে থাকে, বাট এই ভবনগুলো 20 ফুটের করে তৈরি হয়েছে। পরে কিন্তু একটা সুন্দর একটা সিস্টেমে, যেগুলো আগে ব্রিটিশদের আমলেই তৈরি হতো, যেগুলো হলো ওনারা লোহা দিয়ে এবং কাঠ সিস্টেমের কিছু ছাদ তৈরি করতো আর কি। আমার এখনও ডিটেলসে এগুলো জানা নাই, তাই আপনাদের বলতে পারতেছি না। এখন আপনাদের খুব একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো। আমরা আছি এখন নবাবদের সিন্দুকের সামনে, যে জায়গায় ওনাদের অর্থ সম্পদ রাখা হতো। খুবই বিশাল বড় একটি সিন্দুক দেখতে পাচ্ছেন আমার পিছিয়ে, ঠিক আছে, যেটা প্রায় 10 থেকে 12 ফুটের হবে, এবং পাশাপাশি এদিক দিয়ে আরও 2-1টা আছে যেগুলো ছোট ছোট। এই কক্ষে খুবই সুন্দর একটি জিনিস দেখতে পারলাম, ঢাকা নবাবদের বংশতালিকা। এটার ভিতরে দেওয়ালের ভিতরে সম্পূর্ণ দেওয়া আছে কখন থেকে নবাবী পরিবারের যাত্রা শুরু হচ্ছে এবং সর্বশেষ কখন ছিল সেই পরিবারের সমস্ত তালিকা এখানে দেওয়া হয়েছে। এখন আছে আমরা নবাবদের কিছু ব্যবহৃত দলিল এবং ডায়েরির সামনে। এগুলো যতটুকু জানতে পেরেছি, সেই 19 শতাব্দীর বাস্তবে যে দলিলটা ছিল সেই দলিলটা এখানে আমরা দেখতে পাচ্ছি। তাদের জমি জমা বা তাদের বিভিন্ন সম্পত্তির বিষয় হবে, এবং কিছু ডায়েরি দেওয়া আছে নবাবদের লিখিত হাতে। এটি উর্দু ভাষায় লেখা নাকি আরবি ভাষায়, এটা আমি আসলে সঠিকভাবে বলতে পারছি না। ঠিক দেওয়া আছে সেগুলো হলো 1901-এর ডায়েরিটা। আমরা সিঁড়ি করে, যে নবাবদের ব্যবহৃত সেই সিঁড়ি করে, আসলে অনেকটা আমাদের ডুপ্লেক্স বাড়ির মতোই, খুবই বড় এবং খুবই সুন্দর করে। একদম উপরে তাকালে একটি ঝাড়বাতি দেখতে পাচ্ছি আমরা, খুবই সুন্দর লাগছে। খুবই উপরে, ছাদটা খুবই উপরে। আমাদের সাধারণত ডুপ্লেক্স বাড়ি যতটুকু উপরে হয় তার থেকে আরও কিছুটা উপরে হবে আমার যতটুকু ধারণা। যে আসলে প্রতিটা দেওয়ালে নবাবদের সেই ইতিহাস এবং 19 শতাব্দীর সেই ইতিহাস। আহসান মঞ্জিল এরিয়াতে মূলত 2টি ভবন রয়েছে, যার ভিতরের রংমহল, যেটি মূল প্রাসাদ, এবং তার পাশেই অন্দরমহল নামে আরেকটি ভবন রয়েছে, যা আমরা সময় স্বল্পতার কারণে ঘুরে দেখাতে পারলাম।
যদি আমাকে প্রশ্ন করেন কেন বিখ্যাত, তাহলে বলতে পারি এখানে ঢাকা নবাবদের ইতিহাস, ব্রিটিশ ও মুঘলদের স্থাপিত্ব এবং বাংলাদেশের অন্যতম একটি প্রাচীন জাদুঘর হিসেবে এখন বর্তমানে আহসান মঞ্জিল দাঁড়িয়ে রয়েছে। আহসান মঞ্জিল নাচঘর নামে খ্যাত এই রুমটিতে এসে আমি হলাম যে আসলে এখানে সেই সময়কার পিয়ানো, ওপরে আমরা একটি আলোকচিত্র দেখতে পাচ্ছি বিশাল বড় করে, আর তখনকার একটি নাচঘরের যে একটা ভিউ ছিল তা ফুটে তোলার চেষ্টা করছে। এখন আমার বন্ধু তার অভিজ্ঞতা সম্পর্কে ধারণা দেবে যে তার কেমন লাগলো আহসান মঞ্জিল দেখতে। ঘুরে ঘুরে দেখলাম, প্রাচীন জিনিসগুলো দেখলাম, প্রাচীন ইতিহাস সম্পর্কে জানলাম। সবসময় তো বইয়ে পড়ে এসেছি, তো আজকে সব ঘুরে দেখলাম, রাজাদের ইতিহাস জানলাম, ঘুরে খুব ভালো লাগলো। বইয়ের পাতাটা বাস্তবে দেখলাম সব কিছু। আহসান মঞ্জিলে এছাড়াও আরো অনেক কিছু সংরক্ষিত রয়েছে। আপনাদের ভিতরে এখানে কে কে এসেছেন, এই ঐতিহাসিক স্থানটি ভ্রমণ করেছেন, তা নিচে কমেন্টে জানিয়ে দেবেন। এবং আমার চ্যানেলে যারা নতুন দর্শক আছেন, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করবেন। কমেন্টে জানান আমি নেক্সট কোথায় যাইতে পারি এবং কী ভিডিও আর তৈরি করতে পারি।